নেক্সট কোশ্চেন কি আছে 11, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। আর কি আছে এখানে আমাকে বলছে কারেক্ট অ্যান্সার। প্রথম স্টেটমেন্ট কি, যে প্রিয়াম্বল ইজ নাইদার এ সোর্স অফ পাওয়ার টু দ্য লেজিসলেচার নর পার্ট অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, প্রথমে এতটা অবধি যদি আমরা দেখি যে নাইদার এ সোর্স অফ পাওয়ার টু দ্য লেজিসলেচার, এই কথাটা যদি থাকতো দ্যাট ইজ এ ট্রু। কারণ প্রিয়াম্বল দিয়ে কোনো পাওয়ারকে জেনারেট করা যায়নি, আর প্রিয়াম্বলকে ইউজ করেও কোনো আর্টিকেলকে লিমিটও করা যায়নি। তাহলে এতটা অবধি কথাটা ঠিক, কিন্তু লাস্টে কি আছে, নর এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, দ্যাট ইজ রং। কারণ আমরা জানি কেশবানন্দ ভারতী এসে বলে দেওয়া হয়েছে প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা হবে রং, তার মানে রং। অপশন 2 এ কি আছে, প্রভিশনস অফ দ্য প্রিয়াম্বল আর নট এনফোর্সেবল ইন এনি কোর্ট অফ ল। আমরা জানি প্রিয়াম্বলকে আমরা কি বলেছি, নন জাস্টিসিয়েবল, তার মানেই হচ্ছে নট এনফোর্সেবল ইন এনি কোর্ট অফ ল। 3 নম্বরে কি আছে, প্রিয়াম্বল ক্যান নট বি অ্যামেন্ডেড। না, প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যায়, কারণ আমরা জানি প্রিয়াম্বল এখনো পর্যন্ত একবারই অ্যামেন্ড করা হয়েছে, ওয়ান্স, কত 1976, বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তাহলে আমি কারেক্ট বলেছিল, অনলি 2 হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে কি আছে 12, which of the following statements about preamble is correct? Preamble is provide a source of authority of the constitution. 44, আচ্ছা এই কোশ্চেনটা অলরেডি হয়ে গেছে, এটার অ্যান্সার এটা হবে আই থিঙ্ক। প্রিভিয়াস কোশ্চেন নাম্বার 3-এ ছিল, এটা ডিসকাস করছি না। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, which of the following is or are components of the preamble reveals? যে প্রিয়াম্বেলের কতগুলো কম্পোনেন্টের কথা জিজ্ঞেস করা হচ্ছে। আমরা জানি প্রিয়াম্বেলের 4টে কম্পোনেন্ট। প্রথম কম্পোনেন্ট কি, সোর্স অফ দ্য অথরিটি, যেখানে আমরা বলি উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তারপর কি আছে, নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেটের কথা বলা হয়েছে, যেখানে আমরা বলি ইন্ডিয়া ইজ এ সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এই যে কথাগুলো বলা হয়েছে সেটা কি, আমাদের ইন্ডিয়ান স্টেটের নেচার কি হবে, সেই নেচারের কথা এখানে বলা হয়েছে প্রিয়াম্বলে। তারপরে আমরা কি দেখি, অবজেক্টিভের কথা, যে আমরা কি অ্যাচিভ করতে চাই। আমরা কি অ্যাচিভ করতে চাই, আমরা জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই 4টি জিনিসকে আমরা অ্যাচিভ করতে চাই, তার কথা বলা হয়েছিল। এবং 4 নম্বরে কি ছিল, ডেট অফ এনফোর্সমেন্ট, না এনফোর্সমেন্ট নয়, ডেট অফ অ্যাডপশন, অ্যাডপশনের কথা বলা হয়েছিল, যে 26 নভেম্বর 1949 উল্লেখ আছে। এনফোর্সমেন্ট মানে কি, কবে থেকে কার্যকরী হয়েছিল। কার্যকরী হয়েছিল আমরা জানি 26 জানুয়ারি 1947 থেকে। তাহলে এই ডেটটা কিন্তু প্রিয়াম্বলে দেওয়া নয়। তাহলে আমরা জানি প্রিয়াম্বলের 4টে কম্পোনেন্ট হলো, একটা সোর্স অফ দ্য অথরিটি, সেকেন্ড নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, থার্ড অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, আর 4 নম্বর কি, ডেট অফ অ্যাডপশন। স্যার কি দাঁড়াচ্ছে, 1, 2 and 3, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ দ্য রেসপেক্ট টু জাস্টিস ইন দ্য প্রিয়াম্বল। জাস্টিসের সম্পর্কে বলছে, দেখা যাক। Economic justice means that the constitution wants to create a society without discrimination on the ground of caste, creed, gender, religion. না, caste, creed, gender, religion মানে social justice এর কথা বলা হচ্ছে, not economical justice. Social justice এ কি দেওয়া আছে, social justice means no discrimination can be caused by the people on the basis of their wealth, income and economic status. এটা ইকোনমিক্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে। তার মানে আমার দুটো স্টেটমেন্টই ঘুরিয়ে দিয়েছে, সেই জন্য দুটোই রং হবে। 3 নম্বরে কি আছে, পলিটিক্যাল জাস্টিস means all the people have an equal, free and fair right without any discrimination to participate in the political opportunities. That is right. আমরা জানি আমাদেরকে আর্টিকেল 325 and আর্টিকেল 326 আমাদের প্রোভাইড করা হয়েছে। 325 এ কি বলা হয়েছে, যে all the citizen of India, they can enlistate their name in the electoral roll without any discrimination on the ground of religion, race, caste, sex. এই 4টের উপর ভিত্তি করে যে কোনো সিটিজেন ইন্ডিয়ার হোক, তাকে ভোট দান মানে ইলেকটোরাল রোলে তাদের নাম যে থাকবে না, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তার রিলিজিয়ান, রেস, কাস্ট এবং সেক্সের ভিত্তি থেকে তাকে বাদ দেওয়া হবে, এটা সম্ভব না। সেই জন্য আর্টিকেল 325 লেখা হয়েছে। আর্টিকেল 326 কি বলছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সাফরেজ, ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজের কথা বলা হয়েছে, যেখানে 18 বছরের উপরে যারাই রয়েছে তারা প্রত্যেককেই ভোট দিতে সক্ষম। তাহলে আমাকে এখানে কি জিজ্ঞেস করেছিল, কারেক্ট অ্যান্সার, কারেক্ট হবে 3। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্য টার্ম জাস্টিস ইজ মেনশন। অবভিয়াসলি প্রিয়াম্বল আমরা এতক্ষণ দেখলাম, ফান্ডামেন্টাল রাইটস এ না, ফান্ডামেন্টাল রাইটস এ প্রপার ভাবে জাস্টিস উল্লেখ নেই, কিন্তু হ্যাঁ ভিতরে ইমপ্লিমেন্ট আছে ডেফিনেটলি, কিন্তু সেটা প্রপার ভাবে উল্লেখিত নেই।
তো আমরা ধরবো না। ফান্ডামেন্টাল ডিউটিসে কোনো জাস্টিসের কথা নেই। ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতে আছে, কারণ আমরা আর্টিকেল 38 নিয়ে ডিসকাশন অলরেডি করে নিয়েছি। তাহলে আমার অ্যান্সার হবে 1 and 4। 16, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য টার্মস অফ রিন। সফরিন মানে কি? দেখো অপশনে গেছে, ইট মিনস দ্য স্টেট হ্যাজ লিমিটেড কন্ট্রোল ওভার এভরি সাবজেক্ট অ্যান্ড নো আদার অথরিটি অর এক্সটার্নাল পাওয়ার হ্যাজ কন্ট্রোল ওভার ইট। লাস্টের এই কথাটা ঠিক, নো আদার অথরিটি অর এক্সটার্নাল পাওয়ার হ্যাজ কন্ট্রোল ওভার ইট, এটা ঠিক। কিন্তু প্রথমে কি দেওয়া আছে, ইট মিনস দ্য স্টেট হ্যাজ লিমিটেড কন্ট্রোল। না, লিমিটেড কন্ট্রোল নয়, প্রপার কন্ট্রোল রয়েছে। একটা দেশ সবদিন তখনই হবে সেখানকার যারা গভর্নমেন্টে আছে তাদের সেই দেশের সমস্ত সম্পদের উপর ফুল কন্ট্রোল থাকবে, এন্ড কি বাইরের বহিরাগত কোনো অথরিটি যে এক্সটার্নাল কোনো পাওয়ার তার উপরে কন্ট্রোল দেখাবে না। দ্যাট ইজ কল দ্য সভরেনিটি। তাহলে প্রথমটা আমার ভুল গেল। সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল সভরেনিটির কথা, মিনস দ্য সভরেনিটি ইন ইন্টারন্যাশনাল ল হুইচ মিনস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য স্টেট এগেনস্ট আদার স্টেট। এই কথাটার মানে বুঝতে হবে, এই কথাটা অ্যাকচুয়ালি রাইট। বলছে এক্সটার্নাল সভরেনিটি বলতে কি বোঝায়, যে আমরা ধরো যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটির যদি আমরা সাইন করে থাকি, তাহলে সেই ইন্টারন্যাশনাল ট্রিটি সাইন করার দরুন আমাদের যে স্টেট আছে তার কি সভরেনিটি নষ্ট হয়ে গেল? যেমন আমরা ইউএনওর মেম্বার, 1945-এ ইউএনওর মেম্বার হয়েছি। তাহলে ইউএনওর কিছু রুল রয়েছে, রেগুলেশন রয়েছে, সেগুলো তো আমাদেরকে ইন্ডিয়াকে মানতে হচ্ছে। তার মানে কি আজ যদি ইউএন চায় আমাদের দেশের কোনো বিষয়কে হস্তক্ষেপ করতে পারে? তার অ্যান্সার ইজ নো। আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের মতো বহু কান্ট্রি একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছে, ইউএন এর পার্ট হয়েছি। দ্যাট ডাজন্ট মিন যে আমাদের সভরেনিটি আমরা লুজ করেছি। দ্যাট ইজ কল দ্য এক্সটার্নাল সভরেনিটি, যে এক্সটার্নাল পাওয়ারদের সাথে আমরা অ্যালাই হলেও আমাদের সভরেনিটির উপর কোনোভাবে এক্সটার্নাল পাওয়ার অথরিটি দেখাতে পারবে না। আর ইন্টারনাল সভরেনিটি মানে কি? ইন্টারনাল সভরেনিটি মানে কি আমাদের যারা কন্ট্রোল করছে, যে স্টেট এবং সেখানকার পিপল, তাদের মধ্যে যে রিলেশন, সেটাকে আমরা বলি ইন্টারনাল সভরেনিটি। ক্লিয়ার? 3 নম্বরে কি আছে, এ কান্ট্রি ক্যান হ্যাভ ইটস ওন কনস্টিটিউশন ইভেন ইফ ইট ইজ নট সভরেন। দেখো সভরেনিটির ডেফিনেশন কি, এটা ইম্পর্টেন্ট। যে সভরেনিটি বলতে আমরা কি বুঝি, এই কান্ট্রি তখনই সভরেন হবে না যখন তার একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি থাকবে, যে যেটার মাধ্যমে সেই অথরিটি দেশের সমস্ত কিছুকে কন্ট্রোল করবে। এবং সেই কন্ট্রোল করবে কিসের মাধ্যমে? কনস্টিটিউশনের মাধ্যমেই কন্ট্রোল করবে। তাহলে যে কান্ট্রি তার নিজস্ব কনস্টিটিউশন আছে, সেই কান্ট্রির ডেফিনেটলি সভরেনিটি থাকতে হবে। উইথাউট সভরেনিটিতে কোনো কান্ট্রির কনস্টিটিউশন কাজ করতে পারবে না। তো এই হিসেবে এই কথাটাও আমাদের রং। আর এটা একটা আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে অ্যারাইজ করেছে। তেমনি অনেকের মনে হতে পারে, আচ্ছা ডেমোক্রেসি থাকলে কি কনস্টিটিউশন থাকবে? তো যে দেশে ডেমোক্রেসি নেই সেই দেশে কনস্টিটিউশন আছে? কি মনে হয়? কমেন্ট করে জানাও তো। যে দেশে ডেমোক্রেসি নেই সেই দেশে কনস্টিটিউশন থাকা পসিবল? ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। তাহলে 16 এর আনসার কি হলো? অনলি 2। 16 এর অনলি 2। আচ্ছা 13 এর এটা আমার একটু ভুল লেখা হয়েছে, 26 জানুয়ারি 1950, নট 47। তাড়াতাড়ি তো 47 এ চলে গেছি। ওকে, কারেক্ট করে নেও এটা। 17 এ কি আছে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট রিগার্ডিং সভরেনিটি। আচ্ছা ইনকারেক্ট জিজ্ঞেস করছে। It implies that India is neither a dependency nor a dominion of any other nation but an independent state. This is the correct. কারণ কি ইন্ডিয়া কারো ডিপেন্ডেন্সি বা ডোমিনিয়ন নয়। ইন্ডিয়া ব্রিটিশ ডোমিনিয়নের আন্ডারে ছিল টিল 25 জানুয়ারি 1950 অব্দি ব্রিটিশ ডোমিনিয়নের আন্ডারে ছিল। বাট অন দ্য ডে 26 জানুয়ারি 1950, যেদিন কনস্টিটিউশন সমস্ত কনস্টিটিউশন এনফোর্সেবল হয়ে গেল, তখন থেকে আমরা কি হলাম? অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ওকে, ইন্ডিপেন্ডেন্ট স্টেট হলাম। যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কবে স্বাধীনতা পেয়েছি, দ্যাট ইজ 15 অগস্ট 1947। যদি বলে আমরা কবে অ্যাজ এন সভরেনিটি পেয়েছি, 26 জানুয়ারি 1950। দুটো ডেট আলাদা, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, যেমন ক্লারিটি থাকে। কোশ্চেন কি জিজ্ঞেস করেছে? নেক্সট, there is no authority above it and it is free to conduct its own affair. That is also correct. ইন্ডিয়া যে কোনো অ্যাফেয়ার ইন্ডিয়া নিজে ফ্রিলি কন্ডাক্ট করতে পারবে, কোনো অথরিটি ইন্ডিয়ার উপরে নেই। ইন্ডিয়া ইজ এ মেম্বারশিপ অফ দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএনও। কত সাল? একটু আগেই বললাম, 1945। is a way that constitute a limitation on her sovereignty. না, there is no limitation. ইন্ডিয়া যতই কমনওয়েলথ নেশন হোক, ইউএন এর পার্ট হোক না কেন, তার এটা কোনোদিনই তাদের সভরেনিটিকে লিমিটেশন করে না। ওকে, আমরা জাস্ট একটা সমঝোতার মধ্যে তাদের সাথে যুক্ত হয়েছি, বাট এটা নয় যে আমাদেরকে মানতেই হবে। আমরা চাইলে যেদিন খুশি ব্যাক আউট করতে পারি। অপশন নাম্বার ডি কি বলছে, ইন্ডিয়া ক্যান
either acquire a foreign territory or set a part of the territory in favor of foreign state. হ্যাঁ, আমরা যদি কোনো জায়গা আজকে আমাদের মনে হলো যে বাংলাদেশের সাথে এরকম প্রবলেম হয়, চলো বাংলাদেশকে জন্ম দেওয়া হয়েছিল, বাংলাদেশটাকে নিয়ে নেওয়া হোক, আমরা পারি, কোনো অসুবিধা নেই, অ্যাজ এ ফ্রি সভরেন স্টেট পারি। আজকে রাশিয়া দেখতে পাচ্ছ তো, ইউক্রেনের যুদ্ধ করে প্রথমে ক্রিমিয়া নিয়ে নিল 2014-তে, তারপর ইউক্রেনের আহ মানে 50% অলমোস্ট নিয়ে নিয়েছে এই যে জায়গাটা, তাহলে কি অ্যাজ এন সভরেন স্টেট সেই কাজটা করতে পারে। বাট আমরা যেমন কিছু পার্ট সিট অ্যাওয়ে করতে পারি, যে সিট বলেছে এটার মানে কি আমরা কিছু পার্ট দিতেও পারি, যেমন যে কেসটা 1960-এ বেরুবাড়িতে হয়েছিল না, এখানে কিছু এনক্লেভ ছিল, তখন তো বাংলাদেশ থাকে না, তখন পাকিস্তান ছিল। তো আমাদের কিছু জায়গাকে, সেটা যে পাকিস্তানকে দিয়ে দিয়েছিল, পাকিস্তানের কিছু জায়গাকে আমাদের নিয়ে নেওয়া হয়েছিল। তো এটাকে বেরুবাড়ি এনক্লেভ বলা হয়। বেরুবাড়ি ছিল আমাদের ইন্ডিয়ার পা, যেটা পরবর্তীকালে বর্তমানে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে অ্যাজ এ সভরেন স্টেট আমরা আমাদের কোনো টেরিটরিকে অন্য দেশের ফেভারের জন্য, অন্য দেশের সাথে সমঝোতার জন্য আমরা দিতেও পারি, আর একেবারে করতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি হচ্ছে, দ্য টার্ম সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি in constitution is added by which constitutional amendment? প্রথম answer 42nd amendment act 1976, no need to discuss. Next 19, consider the following statement with reference to the socialist. The word socialist was added in the preamble 42nd, right? It means commitment to attain ideals like removal of inequalities, provision of minimum basic necessities to all, equal pay, equal work. দেখো, প্রথম কথা এই যে সোশ্যালিস্ট মানে কি, আমরা কি ধরনের সোশ্যালিস্ট কথা বলে আমরা দুটো জিনিস প্রথমে মাথায় আসে, যে সোশ্যালিজম আসলে কি আসে মাথায়, রাশিয়া আসে, আর তার সাথে আছে কমিউনিজম। বাট আমাদের সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে এটা, যে আমাদের যে সোশ্যালিজম আমরা ফলো করি, এই সোশ্যালিজমটা হচ্ছে গান্ধীয়ান সোশ্যালিজম, নট কমিউনিজম। দেখো, কমিউনিস্ট সোশ্যালিজমের কি হয়, যে স্টেটের মধ্যে যা কিছু ইকোনমিক্যাল রিসোর্সেস রয়েছে সেটার উপরে টোটাল কন্ট্রোল থাকবে স্টেটের, এবং স্টেট তার প্রয়োজনীয়তা অনুযায়ী সেটা হচ্ছে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করবে। দ্যাট ইজ রাশিয়ান সোশ্যালিজম। গান্ধীয়ান সোশ্যালিজমে কি আছে, আমাদের দেশে যা সমস্ত সম্পদ রয়েছে তার কিছু পার্ট কন্ট্রোল করছে গভর্নমেন্ট, কিছু পার্ট কন্ট্রোল করছে প্রাইভেট অর্গানাইজেশন। তো আমরা একটা মিক্সড ইকোনমির দিকে আমরা এগোচ্ছি। তার কারণ দেখো, আমাদের প্রাইভেট হসপিটালও রয়েছে, আবার গভর্নমেন্ট হসপিটালও রয়েছে। তো এটা পসিবল হয়েছে গান্ধীয়ান সোশ্যালিজমের জন্য। আর এই যে সোশ্যালিজম ব্যাপারটা কেন দরকার ছিল, যাতে আমরা মানুষের মধ্যে ইনইকুয়ালিটি কমাতে পারি, একটা বেসিক নেসেসিটি যেগুলো প্রয়োজনীয়তা মানুষকে প্রোভাইড করতে পারি। ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক, মানে কি, যে মেন অ্যান্ড উমেন তাদেরকে প্রপার দুজনেই কাজ করছে, একজনকে আমরা বেশি টাকা দিচ্ছি, একজনকে আমরা কম টাকা দিচ্ছি, এই জিনিসটা যাতে না হয় সেই জন্য ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক, এটাও ইম্পর্টেন্ট। ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক, এটা আমাদের আর্টিকেল 39-এর পার্ট, লাস্টের কথাটা। তো এই দুটোই হচ্ছে সোশ্যালিস্টকে ডিফাইন করছে। তাহলে অ্যান্সার হবে বোথ সি, 1 and 2। 20-তে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট রিগার্ডিং দ্য ইন্ডিয়ান সেকুলারিজম। চলো, সেকুলারিজমের হিসেবে কোনটা ইনকারেক্ট? ইট এনশিওর দ্যাট ওয়ান রিলিজিয়াস কমিউনিটি ডাজ নট ডমিনেট আদার। অবশ্যই, কখনোই একজন রিলিজিয়াস কমিউনিটি অন্য রিলিজিয়াস কমিউনিটি ডমিনেট করতে পারে না। সাম মেম্বার ডু নট ডমিনেট আদার মেম্বার অফ দ্য সেম রিলিজিয়াস কমিউনিটি। একই রিলিজিয়াস কমিউনিটির মধ্যে থেকেও একজন যারা হায়ার ক্লাস তারা লোয়ার ক্লাসকে ডমিনেট করতে পারে না। আরে লেখা আছে, বাট নিউজে চলে যেও না, নিউজে তো সব ডমিনেট চলছে পুরো দেশে আর কি। 3 নম্বরে কি আছে, দ্য স্টেট ডাজ নট এনফোর্স এনি পার্টিকুলার রিলিজিয়ন, নট টেক ওয়ে দ্য রিলিজিয়াস ফ্রিডম অফ দ্য ইন্ডিভিজুয়াল। সেই জন্যই আমাদের আর্টিকেল 25 থেকে 28 প্রোভাইড করা হয়েছে, যেখানে রাইট টু রিলিজিয়াস ফ্রিডমের কথা বলা হয়েছে, যে স্টেট কোনোভাবে কোনো পার্টিকুলার রিলিজিয়নের উপর কোনো কিছু ফোর্স করতে পারবে না, অথবা তাদের রিলিজিয়াস ফ্রিডমকে ছাড়িয়ে নিতে পারবে না। দ্যাট ইজ অলসো ট্রু। Due to the flexible separation between religion and state, the state intervenes in all the religious affairs. না, এই all কথাটা না, স্টেট ক্যান ইন্টারভিন, বাট হোয়েনেভার ইট ইজ নিডেড। সমস্ত কিছুতে স্টেট ইন্টারভিন করবে না, যখন প্রয়োজনীয়তা পড়বে তখন স্টেট ইন্টারভিন করবে, তার আগে না। তো দ্যাট ইজ দ্য রং। চলো, 21-এ কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর ম্যানিফেস্টেশন অফ দ্য ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ দ্য ইন্ডিয়ান পলিটি। এবার এসেছে ডেমোক্রেসি বলতে কি বোঝা যায়, ডেমোক্রেসির ক্যারেক্টার সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞেস করছে। কি কি আছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, 18 বছর উপরে যারাই থাকবে তারা ভোট দানে সক্ষম। রুল অফ ল, যেখানে ল হচ্ছে কিং, কারণ আইনের কথাই শেষ কথা। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি না, ইন্টিগ্রেটেড না, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স।
অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ড, অবশ্যই ডিসক্রিমিনেশন থাকা চলবে না, এটাও ডেমোক্রেসির পার্ট। এগুলো বাদে আর কি কি পার্ট আছে? ফ্রি ফেয়ার অ্যান্ড পিরিয়ডিক ইলেকশন করাতে হবে, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স আছে। আচ্ছা, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি বলতে কি বোঝাচ্ছে, এটা কোন কোন জায়গাতে আছে? সেখানে ইউনিটারি ফিচার আছে, আমরা কি ফেডারেল ফিচারের মধ্যে পড়ি। ইউনিটারি ফিচার আছে, যেমন ধরো ফ্রান্স আছে, জাপান আছে, যেমন সেখানে কি হয়, একটাই কোর্ট, সে সমস্ত দেশে সমস্ত কিছু একটা কোর্টই ডিসাইড করবে। কিন্তু আমাদের এখানে কি দেখতে পেয়েছি, আমাদের সিস্টেমটা বানানো আছে হায়ারকিতে, কিন্তু আমাদের এখানে আমরা কি জানি, সুপ্রিম কোর্টও রয়েছে, হাইকোর্টও রয়েছে, এবং কি এই কোর্টগুলো ইন্ডিপেন্ডেন্স রয়েছে, কারণ কখনোই লেজিসলেচার যারা আছে তারা জুডিশিয়ারির উপর হামলা করতে পারে না। জুডিশিয়ারি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। ক্লিয়ার? তাহলে আমার হিসেবে 1, 2 and 4, এটা যদি ইন্ডিপেন্ডেন্স দিত তাহলে রাইট হতো। আর এটা বাদ দিয়ে যদি আর কি পয়েন্ট পেলাম, ফ্রি ফেয়ার অ্যান্ড পিরিয়ডিক ইলেকশন হতেই হবে, একদম মাস্ট। এটা ডেমোক্রেসির একমাত্র পার্ট, হতেই হবে। এছাড়া এর সাথে যদি তুমি যুক্ত করতে চাও যে লিবার্টি আছে কিনা, লিবার্টি থাকতে হবে, যেটা আমরা প্রিভিয়াস কোশ্চেনে ডিসকাস করেছি। নেক্সট 22 নম্বরে কি আছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু ফ্র্যাটার্নিটি, ভাইচারা, ব্রাদারহুড বলতে কি বোঝায়? ইট অ্যাসিউর দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। এটা এই কথাটাই আমাদের প্রিয়াম্বেলে লেখা আছে, সেটাই তুলে দেওয়া হয়েছে যে ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল এন্ড ইউনিটি ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, ফ্র্যাটার্নিটি ডেফিনেশন ডিফাইন করতে, যেটা প্রিয়াম্বেলে লেখা আছে। নেক্সট, দি কনস্টিটিউশন প্রমোট দিস ফিলিং অফ ফ্র্যাটার্নিটি বাই দ্য সিস্টেম অফ সিঙ্গেল সিটিজেনশিপ, দ্যাট ইজ অলসো ট্রু। আমাদের দেশে কি চলে, সিঙ্গেল সিটিজেনশিপ চলে। মানে আমরা যদি আজকে এরকম হতাম যে আমার ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বসবাস, আমার ওয়েস্ট বেঙ্গলের একটা সিটিজেনশিপ কার্ড আছে, আমি ইন্ডিয়ার একটা সিটিজেনশিপ কার্ড আছে, তাহলে এরকম কি হতো, যারা তামিলনাড়ুতে আছে তারা তামিলনাড়ুতে নিজেদের আধিপত্য দেখাবে, আমি ওয়েস্ট বেঙ্গলে আমি আমার আধিপত্য দেখাবো যে না এটা আমার স্টেট, ওটা তার স্টেট, তাহলে এখানে ব্রাদারহুড থাকছে কোথায়? তা তো তুমি দেখছো না, তামিলনাড়ু ক্যাসে পৌঁছেগা ভাই। মানে এই যে বিষয়টা, যে মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু আসবে, সেখানেও একটা প্রবলেম, তো ব্রাদারহুড ব্যাপারটা আসে কোথায়? কিন্তু কি সিঙ্গেল সিটিজেনশিপের মাধ্যমে কি করা হয়েছে, উই অল আর ইন্ডিয়ান্স, উই অল আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। তো এটার মধ্যে সবাইকে ইকুয়ালিটিতে নিয়ে আসা হলো। এবার তাদের মধ্যে একটা সেন্স অফ ব্রাদারহুড ক্রিয়েট করা হলো, যে আমরা যে কোনো স্টেটে বা প্রদেশে থাকি না কেন, আমরা প্রত্যেকেই ইন্ডিয়ান। ক্লিয়ার? তাহলে কোনটা আমার এখানে কারেক্ট জিজ্ঞেস করেছিল, বোথ A and 2, 1 and 2। Question number 23. Consider the following statement with reference to preamble. The preamble was enacted by the Constitution Assembly before the rest of the Constitution. Before নয়, that is wrong. After, to have the clear vision of aspiration of the people. লাস্টের কথাটা ঠিক আছে, that is right. যে প্রথমে মানে কনস্টিটিউশনকে ইনেক্ট করার আগে প্রিয়াম্বেলকে ইনেক্ট করা হয়নি, টোটাল কনস্টিটিউশনকে ইনেক্ট করা হয়েছে, তারপরে প্রিয়াম্বেলকে ইনেক্ট করা হয়েছে। লক্ষ্য কি ছিল? টু হ্যাভ দ্য ক্লিয়ার ভিশন অফ দ্য অ্যাসপিরেশন অফ দ্য পিপল। পিপলদের মধ্যে যে অ্যাসপিরেশনটা, তার একটা একটা প্রপার ক্লিয়ার ভিশনকে প্রকাশ করার জন্য কিন্তু প্রিয়াম্বেলকে সবার শেষে অ্যাড করা হয়েছিল। ওকে, দ্যাট ইজ রং। In the case Pananda Bharati case 1973, the Supreme Court again held that the preamble is an integral part of the Constitution, not an integral part. শুধুমাত্র is a part of the Constitution ছিল। Integral part কোথায় বলা হয়েছিল? LIC case 1995। This is also wrong. তাহলে অ্যান্সার হবে আমার neither 1 and 2 are correct। 24 কি বলা হয়েছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু অ্যামেন্ডেবিলিটি অফ দ্য প্রিয়াম্বল। এবার বলছে প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যাবে কিনা বা কিভাবে অ্যামেন্ড করতে পারো সেই বিষয়ে কোশ্চেন। আচ্ছা, preamble can be amended but basic elements of the constitution as contained in কেন লিখবে, in the constitution can be altered by an amendment under article 368। দেখো আমরা যখনই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কোনো কিছু করি, সেখানে আমরা কোন আর্টিকেলকে সাহায্য নিই? আমরা এই আর্টিকেল 368 এর সাহায্যে আমরা কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করি। কিন্তু preamble can be amended but basic elements of the constitution as contained can be altered by an amendment under article 368। এই কথাটাও তো ঠিক আছে, ক্যান বি অ্যামেন্ডেড, ওকে, বাট বেসিক এলিমেন্টস অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ কন্টেন্ট ক্যান বি অল্টার, না। বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অল্টার using article 368, which already clarified by the Supreme Court in the case of Keshavananda Bharati case 1973, that Parliament can amend the constitution and preamble whenever they want, but they cannot alter the basic structure of the constitution of the preamble। Clear? Option 2 তে কি বলা আছে, the objectives in the preamble are just a part of the basic structure of the constitution। বলছে অবজেক্টিভ বলতে কি, যে আমরা যেখানে দেখলাম যে লিবার্টি,
ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই যে কথাগুলো, এগুলোই তো অবজেক্টিভ ছিল। এগুলো কি বেসিক স্ট্রাকচারের পার্ট? ডেফিনেটলি এগুলো বেসিক স্ট্রাকচারের পার্ট। Justice, liberty, equality, fraternity is a part of basic structure. Parliament cannot alter these things or cannot remove these things from the preamble. Option number 3 তে কি বলেছে? The preamble has been amended twice. না, only once, 1976. তাহলে আমার এখানে কি বলেছিল? কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ সি। চলো, 24 কোশ্চেন ছিল, সমস্ত কোশ্চেনে আমরা প্রিয়াম্বেল রিগার্ডিং আলোচনা করে নিলাম। আশা করি এটা তাদের জন্য হেল্পফুল হবে যারা অলরেডি প্রিয়াম্বেল বা ফান্ডামেন্টাল রাইট বা ডিপিএসপি সম্বন্ধে পড়া আছে। তাদের আরো কিছু জিনিস আমি ক্লিয়ার করতে পারলাম হয়তো থ্রু কোশ্চেন। আর যতই প্রিয়াম্বেল বা যতই পলিটি পড়ো না কেন, যদি কোশ্চেন প্র্যাকটিস না করো, কোনো না কোনো ঠিক টপিক যখন কোশ্চেন আসবে হয়তো আমরা সলভ করতে পারবো না, সেই জন্য কোশ্চেন প্র্যাকটিসটা ম্যান্ডেটরি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।